নমস্কার, আমি পাপড়ি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। ৪ মে বিধানসভার ফল, কড়া নিরাপত্তায় রাজ্য, জারি একাধিক বিধিনিষেধ। বন্ধ ট্রাম পরিষেবা চালু করার দাবিতে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের পদযাত্রা। আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন থেকেই বদলে যাচ্ছে অনেক নিয়ম, সরাসরি প্রভাব আম আদমির উপর। 2026 সালের 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ও নানা বিধিনিষেধ জারি থাকবে। গণনা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং কেন্দ্রের বাইরে জমায়েতের ক্ষেত্রেও বিভিন্ন রকমের বিধিনিষেধ জারি করা হয়েছে। এই দিন সমগ্র রাজ্যে ড্রাই ডে পালিত হবে। ভোট গণনা সম্পর্কিত যে কোনো রকমের আপডেটের জন্য সাধারণ মানুষকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত জানব প্রতিবেদনে। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনাক গান, হাতের তুলে স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন অর্থাৎ 4 মে 2026-এর জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসন বেশ কিছু নিয়ম জারি করেছে। মূলত গণনা কেন্দ্র এবং তার আশেপাশে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছ গণনা নিশ্চিত করবার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণনা কেন্দ্রের চারপাশে 3 স্তরে নিরাপত্তা বলয় থাকবে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে একেবারে ভিতরে, তারপরে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী এবং বাইরের স্তরে থাকবে স্থানীয় পুলিশ। গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো রকম জমায়েত করবার উপরে 144 ধারা জারি করা থাকবে। গণনার দিন সকাল থেকেই এই নিয়ম কার্যকর হবে। কাউন্টিং হলের ভেতরে মোবাইল ফোন, ল্যাপটপ বা কোনো রেকর্ডিং ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি টেবিলের জন্য প্রতিটি রাজনৈতিক দল একজন করে এজেন্ট নিয়োগ করতে পারে। তাদের পরিচয়পত্র যাচাই করার পর তবে ভেতরে বসার অনুমতি দেওয়া হবে। গণনা কেন্দ্রে অচেনা ব্যক্তিদের নো এন্ট্রি রুখতে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্রের ব্যবস্থা করল কমিশন। গণনা কেন্দ্রে পরিচয়পত্র যাচাই এবার ত্রিস্তরীয় পরীক্ষার মাধ্যমে করা হবে। প্রথম ও দ্বিতীয় স্তরে পরিচয়পত্রের ম্যানুয়ালি পরীক্ষা হবে এবং তৃতীয় স্তরে পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যান করা হবে। স্ক্যানিংয়ের পরে গণনা কেন্দ্রে ঢোকার ছাড়পত্র দেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফল প্রকাশের দিন সমগ্র রাজ্যে ড্রাই ডে পালিত হবে, অর্থাৎ এই দিন সব ধরনের মদের দোকান, বার, ক্লাবে মদ বিক্রি ও পরিবেশন করা বন্ধ থাকবে। সম্পূর্ণ গণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার নজরদারিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হবে, যাতে কোনো অসঙ্গতি না ঘটে। গণনা কেন্দ্র সংলগ্ন প্রধান রাস্তাগুলোতে সাধারণ যান চলাচল সীমিত রাখা বা বন্ধ রাখা হতে পারে। প্রতি রাউন্ড শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করবেন। নির্ভুল তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট results.eci.government.in অথবা ভোটার হেল্পলাইন অ্যাপ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শান্তি বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করা এই দিনটির প্রধান লক্ষ্য। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার। রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা,
স্বাদটা রাজা সাজার। কল্লোলিনী কলকাতার যাত্রী পরিষেবায় গতিময় ঝংকার তুলে প্রাণবন্ত ছিল কলকাতা ট্রাম পরিষেবা। রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে এই ট্রাম পরিষেবার প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করা হয়ে থাকে, কিন্তু গত 2 দশক ধরে নানা প্রকার নিষেধাজ্ঞা, অবহেলা ও অনুন্নতির কারণে ট্রাম যাত্রা অবলুপ্তির পথে। বন্ধ হয়ে গেছে শহরের বেশ কিছু ট্রাম লাইনের পরিষেবা। আজ প্রায় 3 বছর ধরে বন্ধ থাকা টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত লাইনে ট্রাম পরিষেবা পুনরায় চালু করার দাবিতে ও টালিগঞ্জ ট্রাম ডিপোর জমিকে বেসরকারি নির্মাতা সংস্থার হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। মিছিল শেষে রাসবিহারীতে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই কলকাতা ট্রাম বাঁচানোর উদ্যোগে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন রাসবিহারী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। গত 26শে এপ্রিল আয়োজিত হওয়া এই মিছিলের প্রাসঙ্গিকতা সম্পর্কে জানালেন ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের কর্মী ও চলচ্চিত্রকার মহাদেব শি। আজকে আমাদের যে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ট্রাম ডিপো, টালিগঞ্জ ট্রাম ডিপো, এখান থেকে যে একমাত্র ট্রাম যেটা এখনও চলছিল গত 2 বছর আগেও 24/29 রুট, সেইটা বন্ধ হয়ে আছে। সেইটা যাতে আবার পুনরায় চালু করা যায় সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়েছে। এবং আজকে আমরা এই দিনটা বেছে নিচ্ছি এই জন্য, যেহেতু ইলেকশন সময় আছে, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন ওদের সামনে আমাদের আবেদনটা তুলে ধরার চেষ্টা করছি, যাতে যখন আমাদের ইলেকশন রেজাল্ট বেরোবে যে সরকারি আসুন তারা যাতে আবার ট্রামটাকে ফিরিয়ে নিয়ে আসে এবং 24/29 রুট যেন ইমিডিয়েটলি শুরু হয়। এবং শুধু তাই না, যে কটা রুট আমাদের স্বাভাবিকভাবে চলছিল, বেশ কটা রুট গত 5 বছর আগেও, সেই রুটগুলোকে আবার যেন পুনর্বহাল করা হয়। এটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আজকে এই প্রোগ্রামটা। 90 দশকের শেষ দিক থেকে কলকাতার গণপরিবহনের অন্যতম হেরিটেজ কলকাতার ট্রাম নিয়ে নানা আঙ্গিকে কাজ করতে শুরু করেন কিছু উদ্যোগী মানুষ। এরপর 2016 সাল থেকে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন তৈরি হলে সংস্থার পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কলকাতা ট্রাম পরিষেবার গুরুত্ব প্রচারের পাশাপাশি বন্ধ হতে থাকা ট্রাম পরিষেবা পুনরায় চালু করার উপকারিতার বিষয়ে জনসভা, বিশেষ অনুষ্ঠান, ট্রাম রাইড ইত্যাদি সচেতনতামূলক আন্দোলনকে সংগঠিত করা হয়। গত বছর ধর্মতলা, শ্যামবাজার, বালিগঞ্জ রুটে সুন্দরবন ট্রামযাত্রা সংস্থার পক্ষ থেকে একটি সফল উদ্যোগ ছিল। এবছর টালিগঞ্জ, বালিগঞ্জ রুটে ট্রাম পরিষেবা পুনরায় চালু করার জন্য লাগাতার সভা ও মিছিলের আয়োজন করে চলেছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে টালিগঞ্জ, বালিগঞ্জ রুটের বন্ধ হয়ে থাকা ট্রাম পরিষেবার পিছনের কারণগুলি জানালেন ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য। গত 1.5-2 বছর এই টালিগঞ্জের থেকে বালিগঞ্জের যে ট্রাম লাইনটা ছিল, চালু ছিল এবং তার এখন সব কিছু ট্র্যাকশন অক্ষত রয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে প্রথমে যে ওয়াটার সাপ্লাইয়ের কাজের জন্য মুদিয়ালিতে ট্রাম লাইনের তলা খোঁড়া হবে, সেই জন্য সাসপেন্ড করা হলো কয়েকদিনের জন্যে। তারপর কাজ শেষ হয়ে গেল, রিপেয়ার করা হলো, কিন্তু এমনভাবে রিপেয়ার করা হলো যে ট্রাম গেলে সেটা হেলে যাচ্ছে। এবার সেই কাজটা করে দেওয়ার কথা কেএমসির, কারণ ওরাই তো রাস্তাটা খুঁড়েছিল। এবং এই কাজের জন্য এখনও যে ডিফেক্টটা রয়েছে, এটা হয়তো জাস্ট 2-3 লাখ টাকার হয়তো কাজ। এটা ডব্লিউবিটিসিও করছে না, তাদের কাছে গেলে বলে এটা কেএমসির কাজ। কেএমসি বলে আমরা কাজ শেষ হয়ে গেছে, এরপরে আমরা আর কিছু করব না। ফলে এটা পুরোপুরি হচ্ছে ইচ্ছাকৃত যে দুটো সরকারি দপ্তরের মধ্যে এমনভাবে একটা পরিকল্পনা করেছে যাতে ট্রাম লাইনটাকে ইনএফেক্টিভ করে দেওয়া যায়। এবং তার ফলে এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে যে যাত্রীরা যাতায়াত করতেন, মানে নামমাত্র মূল্যে এখান থেকে বালিগঞ্জ যেতে 7 টাকা ভাড়া, তাদের এখন বিভিন্নভাবে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। অটোতে কোথাও 30 টাকা লাগছে, কোথাও 40 টাকা লাগছে এবং সার্ভিস ভেরি আনরিলায়েবল। আগে এখানে সমস্ত স্কুল কলেজের বাচ্চারা, তারপরে গড়িয়াহাট হচ্ছে একটা মেজর শপিং সেন্টার, যেখানে পুজোর সময় প্রচুর মহিলা ভদ্রলোক তারা ট্রামে করে গিয়ে দোকান বাজার করতেন, সে সমস্ত বন্ধ হয়ে গেছে। এবং এটা চালু করতে গেলে এই মুহূর্তে কোনো অসুবিধেই নেই, সামান্য কয়েক ফিট রাস্তা ট্রাম ট্র্যাকটাকে একটু উঁচু করে দিতে হবে। এই সামান্য কাজ এই যে দুটো অর্গানাইজেশন করছে না, এটা বোঝাই যাচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে করা। আর টালিগঞ্জ ট্রাম ডিপোতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বিশাল অংশ বিক্রি করে দেওয়া হয়েছে নামমাত্র মূল্যে রিয়েল এস্টেট প্রমোটারদের কাছে, এবং সেখানে এই আকাশ ছোঁয়া সমস্ত ফ্ল্যাট বাড়িগুলো তৈরি হচ্ছে।
যখন আমরা আরটিআই করি তখন দেখা যায় যে বোধহয় 100-150 কি এরকম একটা নামমাত্র মূল্যে কোটি টাকায় এই জমি বিক্রি করা হয়েছে, এবং তারপরে এখন যে দাম যে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে তাতে কোটি কোটি টাকা এই রিয়েল এস্টেট যে অর্গানাইজেশন এরা লাভ করছে। যখন কোর্টে এই কথাটা বলা হয় তখন জজ সাহেব বলেন যে আপনারা আগে আসেননি কেন? কারণ হচ্ছে আমরা তো আগে জানতেই পারিনি যে ভেতরে ভেতরে এই যে ডিলিংগুলো হয়েছে এগুলো তো পাবলিককে জানিয়ে করা হয়নি, সবই অন্ধকারে করা হয়েছে। তারপরে একদিন দেখি যে ডিপোর জমি ঘিরে ফেলা হলো, ট্রাম লাইন শিফট করা হলো এবং তারপরেতে এই জমি বিক্রি হলো। এটাতে আপনি দেখবেন যে যেসব রাজনৈতিক দল আছে, মানে যারা আইডিওলজিক্যালি একেবারে অপোজিট, তারাও প্রত্যেকে আমাদের সঙ্গে এসেছে, এখানে দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে সাপোর্ট করেছে। কারণ এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, যেটা রিভাইভ করলে কলকাতা শহরের সমস্ত লোকের উপকার হবে, এবং সেই উপকারটা তো আর শ্রেণীভেদ করে হয় না। যেমন বাতাসের মতো, বাতাস দূষিত হলে সেই নিঃশ্বাস তো আমরা সকলেই নিই। সেই রকমই ট্রামের একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে, যেটা নেই। আমাদের শহর ক্রমশ ধূসর, বিবর্ণ, মলিন হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আমাদের আজকে এখানে জমায়েত, এবং আমরা এখান থেকে মিছিল করব। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আঠেরোশো সালে একদল শ্রমিকের আন্দোলনের দাবিতে গৃহীত হয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বলা হয় 1886 সালের 1 মে থেকে সব শ্রমজীবী মানুষ 8 ঘন্টার বেশি কোনোভাবেই কাজ করবে না। এভাবেই 1886 সালের ঐতিহাসিক মে দিবস 1990 সালে আন্তর্জাতিক মে দিবসে পরিণত হল। পৃথিবীব্যাপী আজও তা পালিত হয়। মে দিবস দুনিয়ার সব শ্রমিকদের এক হওয়ার দিন, আন্তর্জাতিক সংগ্রাম আর সৌভ্রাতৃত্বের দিন। মে দিবস শ্রমজীবী মানুষের কাছে জাগরণের গান, সংগ্রামের ঐক্য ও গভীর প্রেরণা। আর এবার 1 মে থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আসতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। ইতিহাস, বর্তমান সবই জানব বিস্তারিত প্রতিবেদনে। আগেকার দিনে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো। প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা, আর সপ্তাহে 6 দিন। বিপরীতে মজুরি মিলত নগণ্য। শ্রমিকরা খুবই নিম্নমানের জীবনযাপন করত। ক্ষেত্র বিশেষে তা দাসবৃত্তির পর্যায়ে পড়ত। 1884 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন, এবং তাদের এই দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় 1886 সালের 1 মে। কিন্তু কারখানা মালিকগণ এই দাবি মেনে নিল না। তারপর বহু পথ পেরিয়ে, বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি অফিসিয়াল স্বীকৃতি পায়। 1890 সালের 14 জুলাই অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে 1 মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়, এবং তারপর থেকেই বিভিন্ন দেশে দিনটি উদযাপিত হয়ে আসছে। বিশ্বজুড়ে এটি শ্রমিকদের ঐক্য ও সংগ্রামের প্রতীক। একই সঙ্গে এবার 1 মে থেকে সাধারণ মানুষের জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামে সংশোধন করবে এবং নতুন দাম ঘোষণা করবে। এর প্রভাব পড়বে বাড়ির রান্নার গ্যাস থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল শিল্পেও। রিপোর্ট অনুযায়ী সিলিন্ডার বুকিং এর লক ইন পিরিয়ড বদলানো হতে পারে, এবং ওটিপি ভিত্তিক ডেলিভারি সিস্টেম স্থায়ীভাবে চালু করা হতে পারে। এর পাশাপাশি সিএনজি ও পিএনজির দামেও পরিবর্তন হতে পারে। 1 মে থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। এই 1 মে শ্রমজীবী মানুষের জাগরণের দিন, যা আজও আমাদের প্রেরণা যোগায়। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা।
চোখে আর স্বপ্নের নেই নীলমদ্দ, কাঠফাটা রোদ শাকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে। তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। বর্তমান এই কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার এই পংক্তিগুলো যেন কানে বেজে ওঠে। এই দিনে আমরা এই অঙ্গীকারই নিতে পারি, আমরা যেন সকলের পাশে থাকতে পারি, তবেই সমাজ দাঁড়াতে পারবে। আমরা পালন করতে পারবো সত্যিকারের মে দিবস। মুষ্টিবদ্ধ হাত উপরে উঠবে, শ্রম দিবসের লড়াইও সার্থক হবে। শুরু করছি আজকের সংবাদ সংকেত। পরিমল ভট্টাচার্যের সাতগার হাওয়াতাথিরা উপন্যাসটি 2026 সালে মর্যাদাপূর্ণ আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছে। প্রায় 700 বছরের ইতিহাস ও জাদু বাস্তবতার মিশেলে বাপ্পাদিত্য চরিত্রের শেকড় সন্ধানের এই আখ্যান পাঠক মহলে ব্যাপক প্রশংসিত। বাঙালির যাপনচিত্র ও অস্তিত্বের সংকটের এক অনন্য দলিল হিসেবে এই উপন্যাসটি বাংলা সাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে। কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রায়ের প্রয়াণে ভারতীয় আলোকচিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের অবসান হলো, যার ক্যামেরার লেন্স ছিল প্রতিবাদের জোরালো ভাষা। তার প্রতিটি ছবি আজও ইতিহাসের জীবন্ত দলিল হয়ে কথা বলে। পদ্মশ্রী সম্মানে ভূষিত এই কালজয়ী শিল্পীর অভাব শিল্পকলায় চিরকাল অনুভূত হবে। গবেষক অর্পণ গুহ পিএম ফেলোশিপের সহায়তায় মাইট্রাক নামক একটি সাশ্রয়ী ডিভাইস উদ্ভাবন করেছেন, যা অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। সাধারণ ইসিজি মেশিনের তুলনায় এটি অনেক গুণ সস্তা এবং পকেট ফ্রেন্ডলি হওয়ায় সাধারণ মানুষ সহজেই এটি ব্যবহার করে প্রাথমিক বিপদ বুঝতে পারবেন। চিকিৎসা ক্ষেত্রে বাঙালির এই যুগান্তকারী আবিষ্কারটি জরুরি অবস্থায় জীবন বাঁচাতে এবং হৃদরোগের চিকিৎসায় এক নতুন দিশা দেখাবে। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। নমস্কার।